বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন, আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বুধবার ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আমি ফেসবুক দেখি না, তবে আমার কাছে মনে হয়েছে ফেসবুক দিয়ে ভালো কাজও সম্ভব, ভয়ঙ্কর কাজও সম্ভব। বর্তমানে যেখানে গুজব ছড়ানোর প্রবণতা শুরু হয়েছে, বাংলাদেশের যে অর্জন সেই অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিভক্তি দূর করে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। জাতি হিসেবে আমাদের অসহিংস হলে চলবে না। 17 বছরে যে ঝঞ্ঝা তৈরি হয়েছে সেটা সরাতে একটু সময় লাগবে, এজন্য একটু সময় দিতে হবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রত্যেকটা সেক্টরে হাত দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। নির্বাচিত সরকার এলে তারা এই সংস্কার করবে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কথা শেখ মুজিবুর রহমানের দল ও পরিবারের সদস্যদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এজন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মাহফুজ আলম এসব কথা বলেন। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেন, শেখ মুজিব ও তার কন্যা তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভ মুখে পড়েছেন। তাদের মধ্যে একমাত্র পার্থক্য, শেখ মুজিব এক সময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, যে জনপ্রিয়তা হাসিনার ছিল না। জনগণ পাকিস্তানি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে শেখ মুজিবের নেতৃত্ব অনুসরণ করেছিলেন, কিন্তু ৭১-এর পর তিনি নিজেই একজন জালিম হয়ে ওঠেন। মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ৭১-এর পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে ১৯৭৫-এ তার মৃত্যুতে মানুষ শোক ও অনুতাপ প্রকাশ করেনি। মাহফুজ আলম আরও লিখেন, কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার ৭১ পরবর্তী চেতনার কথা বলে, তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, মোরাল এবং ভাস্কর্য নামিয়ে ফেলেছেন। কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন, তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লিখেছেন, মনে রাখতে হবে ৭১-এ মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের। আবার কোনো মুক্তিযোদ্ধাও যদি ৭১-এর পর কোনো অন্যায় করে থাকেন, তার বিচার ও সাজা হওয়া উচিত। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। অন্যদিকে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার সকালে এই আদেশ দেন। গত ২৯ অক্টোবর উত্তরা থেকে গ্রেফতার হন আব্দুস শহীদ, আর ১৭ অক্টোবর আতিকুল ইসলাম মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার হন। ৪ বছর পার না হতেই জার্মানির ক্ষমতাসীন জোটে তিক্ততা দেখা দিয়েছে। এ কারণে গত সপ্তাহে ভেঙে যায় জোট সরকার। এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি জার্মান পার্লামেন্টে নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। জার্মানির ২১তম সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল আগামী বছরের ২৮ সেপ্টেম্বর, কিন্তু ৬ নভেম্বর জোটভুক্ত ৩ শরিকি দলের সভার পর চ্যান্সেলর ওলাফ শলৎজ জোটভুক্ত ফ্রি গণতান্ত্রিক দলের সভাপতি ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করেন। এ ঘটনার আগে জোটভুক্ত ৩ দল, সামাজিক গণতান্ত্রিক দল, পরিবেশবাদী সবুজ দল ও ফ্রি গণতান্ত্রিক দলের নেতারা বাজেটের সংকট থেকে উত্তরণের উপায় বের করতে ২.৫ ঘণ্টা আলোচনা করেন। মূলত আলোচনাটা ছিল কিভাবে ২০২৫ সালে বাজেটের বাড়তি খরচ যোগানো এবং ক্ষতিগ্রস্ত জার্মান অর্থনীতিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায়। সম্প্রতি ক্ষমতাসীন জোটের নতুন বাজেট ও
অর্থনৈতিক নীতির বিষয়গুলো নিয়ে বিভক্তি দেখা দেয়। সামাজিক গণতান্ত্রিক দল, পরিবেশবাদী সবুজ দল ও ফ্রি গণতান্ত্রিক দল মিলে জোট সরকার গঠিত হয়েছিল। জোট সরকার থেকে ফ্রি গণতান্ত্রিক দলের সভাপতিতে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করার পর জোট সরকার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারায়। সেক্ষেত্রে চ্যান্সেলর আগামী 16 ডিসেম্বর পার্লামেন্টে আস্থা ভোট ও 2025 সালের 15 মার্চ নির্বাচন করতে চেয়েছিলেন। তবে প্রধান বিরোধী খ্রিস্টিয়ান গণতান্ত্রিক ইউনিয়নের সঙ্গে আলোচনার পর নতুন নির্বাচনের তারিখ ঠিক হয়েছে 2025 সালের 23 ফেব্রুয়ারি। তার আগেই 16 ডিসেম্বর পার্লামেন্টে আস্থা ভোট হবে। চ্যান্সেলর ওলাফ শলৎজের সংখ্যালঘু সরকার আস্থা ভোটে পরাজিত হবে জেনেও তা করছেন। এর কারণ হল সাংবিধানিক ধারাবাহিকতা বহাল রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর আগামী 20 জানুয়ারি ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে পা রেখে প্রথম দিনেই তিনি বেশ কয়েকটি নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন। আদেশগুলো হবে মূলত যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ঠেকাতে এবং অভিবাসীদের বৈধভাবে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়ার যে পদক্ষেপ প্রেসিডেন্ট জো বাইডেন নিয়েছিলেন তা বাতিল করা নিয়ে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে অতীতে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষমতা বাড়বে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের। একই সঙ্গে মেক্সিকো সীমান্তে মার্কিন সেনার সংখ্যা বাড়ানো হবে এবং এই সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ আবার শুরু হবে। বিগত বছরগুলোয় যুক্তরাষ্ট্রের লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে প্রবেশের সুযোগ দেওয়ার মানবিক প্রকল্প হাতে নিয়েছিলেন জো বাইডেন। নির্বাহী আদেশের মাধ্যমে সেই প্রকল্প বাতিল করতে পারেন ট্রাম্প। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের স্বেচ্ছায় দেশটি ত্যাগ করতে উৎসাহ দেবেন তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে চলতি বছর যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে বিদেশি শিক্ষার্থীরাও ছিলেন। সূত্র জানিয়েছে, এই শিক্ষার্থীসহ যেসব বিদেশি শিক্ষার্থী তাদের ভিসার শর্ত লঙ্ঘন করেছেন তাদের নিজ দেশে ফেরানোর বিষয়টিও অগ্রাধিকার তালিকায় থাকতে পারে। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল নিউ ইয়র্কের আদালত। মঙ্গলবার সেই মামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিন ট্রাম্পের বিচার কার্য নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল বিচারক ওয়ান মার্চানের। এর আগেই রোববার ম্যানহাটনে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্রেগের কার্যালয় থেকে মার্চানকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ট্রাম্পের বিচার কার্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ট্রাম্পের পক্ষ থেকে বিচার কার্য পেছাতে বলা হয়েছে। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে স্টর্মির মুখ বন্ধ রাখতে ট্রাম্প আইনজীবীর মাধ্যমে তাকে $130,000 ঘুষ দিয়েছিলেন। এই অভিযোগে নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট 34টি অভিযোগ উত্থাপন করা হয়। আদালতে সবগুলো অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। আগামী 26 নভেম্বর এই মামলায় সাজা হওয়ার কথা ছিল ট্রাম্পের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগদান করবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে ফিফা প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলে তিনি তাকে যুব উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। পরে ফিফা প্রেসিডেন্ট সে আমন্ত্রণ গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এছাড়া বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে ফিফা প্রেসিডেন্টের সহযোগিতা চান ডক্টর ইউনূস।